জুলাই আন্দোলনের বছর পেরোলেও নিখোঁজ মিলনের জন্য অশ্রুসিক্ত মায়ের চোখ। বগুড়ার সারিয়াকান্দি থেকে রাশেদ মণ্ডলের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। জুলাই আন্দোলনে হাসিনা পতনের পর বিজয় মিছিলে গিয়ে নিখোঁজ হয়েছেন বগুড়ার সারিয়াকান্দির মনিরুজ্জামান মিলন। নিখোঁজ ছেলের ছবি বুকে নিয়ে এখনও পথ চেয়ে থাকেন মিলনের মা। সংসারের উপার্জনক্ষম ব্যক্তিটি না থাকায় নানা সমস্যায় ভুগছেন মিলনের স্ত্রী। বছর পেরিয়ে গেলেও মিলনের পরিবার পায়নি তেমন কোনো সরকারি সহায়তা। জুলাই অভ্যুত্থানের 1 বছর পেরোলেও প্রতিনিয়ত অশ্রু ঝরছে বগুড়া সারিয়াকান্দির মিলনের মায়ের চোখে। এখনও তিনি পথ চেয়ে আছেন ছেলে আসবে বলে। সারাদিনের বেশিরভাগ সময়ে তিনি বিভিন্ন প্রার্থনায় ফিরে চান আন্দোলনের নিখোঁজ ছেলেকে। মেরিনা বেগম কখনো মনে করেন ছেলে হয়তো গুলি খেয়ে মারাই গেছে, কোথাও হয়তো তার লাশ গুম করা হয়েছে, অথবা কোনো গণকবরে মাটি দেওয়া হয়েছে। ছেলেকে শেষ বিদায় জানানোর ভাগ্যও হয়নি তার। এদিকে স্বামীকে হারিয়ে গত 1 বছরে পাগল প্রায় হয়েছেন নিখোঁজ মিলনের স্ত্রী সবিতা বেগম। একমাত্র সন্তানকে নিয়ে তার মানবেতর দিনকাল অতিবাহিত হচ্ছে। অন্যত্র বিয়ের জন্য বাড়ি থেকে দেয়া চাপ, নিজে বিধবা না সধবা তা এখনও তিনি জানতে পারলেন না। তাদের একমাত্র মেয়ের বয়স এখন 2 বছরের কাছাকাছি। মুখে তার কথা ফুটেছে। এতটুকু বাচ্চা তার মাকে প্রশ্ন করে, মা, বাবা কোথায়? প্রশ্নের জবাবে সবিতা বেগম চোখের পানি ছেড়ে দেন। দিতে পারেন না মেয়ের উত্তর। গত 5ই আগস্ট সর্বশেষ সকাল 11টায় তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয় মিলনের এবং সেখানে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার কথাও জানান তার স্বামী মিলন। এরপর আর তার সাথে কোনো যোগাযোগ হয়নি। ওই দিন বিকেলে সবিতা জানতে পারেন মিলনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ গত 5ই আগস্ট জোহরের আজানের পর মিলনের সাথে কথা হয় তার মায়ের। মিলন মায়ের খাওয়ার খোঁজ নিয়ে মায়ের কাছে মিছিলে যাওয়ার অনুমতি চেয়েছিল, কিন্তু মেরিনা বেগম ছেলেকে মিছিলে যেতে বারণ করেছিলেন। সংবাদ পেয়ে গত 6ই আগস্ট মিলনের ভাই ঢাকায় যান নিখোঁজ ভাইয়ের খোঁজে। সেদিন সকালে কাভার্ড ভ্যানে আশুলিয়া থানার সামনে ফুটওভার ব্রিজের নিচে তিনি 6টি লাশ দেখতে পান, কিন্তু সেগুলোর মধ্যে তার ভাই ছিল না। এরপর সারাদিন তিনি আশুলিয়া এলাকার বিভিন্ন হাসপাতাল, থানা এবং ক্লিনিকে খোঁজ নিয়েও মিলনের দেখা পাননি। পরের দিন 7ই আগস্ট ঢামেকে 26টি, পিজিতে 2টি, সোহরাওয়ার্দীতে 4টি সহ বেশ কিছু এলাকায় অনেক লাশ দেখেও মিলনের খোঁজ পাননি। পরের দিন চিন্মৈত্রী হাসপাতাল, ঢাকা সহ বেশ কিছু হাসপাতালে অনেক লাশ দেখেও তার ভাইয়ের খোঁজ না পেয়ে তিনি নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসেন। পরে সংবাদের ভিত্তিতে গত 18 আগস্ট তিনি ঢাকা মেডিকেলে গিয়ে 19টি লাশের মধ্যেও তার ভাইয়ের লাশ খুঁজে পাননি। মিলনের সন্ধানে আশুলিয়া থানায় মিসিং ডায়েরি করা হলেও প্রশাসন কোনো তথ্য দিতে পারেনি। নিখোঁজ মনিরুজ্জামান মিলন ঢাকা ইপিজেডের ফোরিয়াং ডাইং নামের একটি পোশাক শিল্পের মেকানিক বিভাগে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে মিলন ঢাকা জেলার সাভারের আশুলিয়া এলাকা থেকে গত 5ই আগস্ট নিখোঁজ হন। আমার মেয়ে আমার শ্বশুরবাড়িতে আসতে চায় না, কারণ ওর হয়তো বা মনে পড়ে বাবার কথা। ও আসতেই চায় না আমার বাবার বাড়িতে। ও আনন্দের সাথেই থাকে, কিন্তু ওর বাবার বাড়িতেও আসতেই চায় না। ও আমারে জিজ্ঞেস করে যে আম্মু বাবা কোথায়? আমি বললি যে নাই তো, বলে উঠতে গেছে, আমি বাবা যাব। এখন কথা বলা শিখছে, ও বাবার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করে। আমি খুব অসহায়, আমি বলতেই পারি না যে ওর বাবা কোথায়। আমি জানি না যে ওর বাবা বেঁচে আছে না মারা গেছে। প্রায় 1 বছর হয়ে গেল ও নিখোঁজ হয়েছে। আমরা এ সম্পর্কে কিচ্ছু জানি না। আমার পরিবার বলতে আমি, আমার সন্তান, একমাত্র ওই ইনকাম করতো। আমরা ওর ইনকামেই চলতাম। 1 বছর হয়ে যাচ্ছে প্রায়, ইনকাম ছাড়া যতটা কষ্টে চলা যায় ওভাবেই দিনগুলো যাচ্ছে। আমার মেয়ের খুব কষ্টেই যাচ্ছে।
ও আমাকে সবসময় বলতো যে আমি আমার মেয়েটাকে খুব অনেক রাজকন্যার মতো করে বড় করব, কিন্তু আমার খুব কষ্ট লাগে যে আমার মেয়েটাকে আমি খুব কষ্টে মানুষ করতেছি। রাজকন্যা কেন আমি স্বাভাবিক জীবনে দিতে পারতেছি না, আমার মেয়েটাকে আমি এতটা কষ্টে দিন কাটাচ্ছি। একটা বছর হয়ে গেল আমার সংসারে না ইনকাম আছে না কিচ্ছু আছে। আমি পারিবারিকভাবে যতটা সাহায্য সেই সাহায্য নিয়ে চলতেছি, নিজের পড়াশোনা, মেয়ের খরচ চালানো, আমার টুকটাক খরচ সবগুলো আমি এভাবে চালাচ্ছি, সবার সাহায্যে চালাচ্ছি। আমি আমার ছোট মেয়ে আমি তাকে রেখে যে ইনকাম করব আমি সেটাও পারি না। আমার মেয়েটা আমাকে ছাড়া একটুও থাকতে চায় না। আমরা প্রায় ওর হারিয়ে গেছে প্রায় 1 বছরই হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পাইনি, এমনকি তারা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করা বা কথা বলা, কোনো আশ্বাস দেওয়া এরকমও কিচ্ছু দেয় নাই আমাদেরকে। আমি সরকারের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে কি হয়েছে এটা সঠিক তদন্ত হোক, এর পরিপ্রেক্ষিতে আমাদের একটা করে খাওয়ার মতো কর্ম আমাদেরকে কিছু একটা করে দিক, যাতে আমরা একটু চলতে পারি, স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারি। এইভাবে তো চলা সম্ভব না। মা কি করছ, কি খাচ্ছ, কি নিচ্ছ, খালি এই সারা দিদি। আর আমার এই কয়লাম আসলে আর কোন মানুষ নাই, দেখার মানুষ নাই, শুনের মানুষ নাই। আল্লাহ এত আতঙ্কবাণী করছে। আর শুনি যে মানুষ বলে এত টাকা পয়সা বাপ মায়ের নামে দিচ্ছে, কোটি 4 না পয়সা আমার নামে আসে না। কিসের জন্য আল্লাহ জানে। সরকার কি মনে করে দেয় না, এখন সরকার জানে ভালো। সারাদিন ছেলের কোথা দাও দাও করে চলতেছে একদম ইয়ের মুখের মধ্যে। আজকে আজকে ছেলে দাম ধরছে, ছেলে রাইল আমার খেলো আমার খোঁজে কত ইয়া করিচ্ছে, তাই তো করিচ্ছে। আমি বুঝিচ্ছি বাবা আমার ছেলে রেখা, তাই তো বুঝি ছেলের বেদনা কেঙ্কা। একটা বেটি আছে আনছি, বেটি খাচ্ছে, পাড়ার সলবল খাচ্ছে। কিভাবে কি হেরে গেল ক্যাঙ্কার কম এখন আমার উল্লেখ দৃশ্য আর মনে থাকে না বাবা। আমি পাগলি হয়ে গেছি, আমি পাগলি হয়ে গেছি। আমি আসলে নামাজ পড়লাম, পড়ে বেটা আমার কাছে ফোন দিল, আমার কি করিচ্ছ? বল নামাজ পড়লাম বাবা। হাট বাজারে কি করিচ্ছ? কত হাট বাজারে কি করবো, তোর বউ এলো ঠিক আমার সাথে এসিনি, কত আছে ওর কাছে, তুমি কও ঠিক আছে দেখো বাজার গেলে এসো। তাই আমি আবার এসে করতে অসুবিধা, ঠিক আছে বল তোমার কাছে আছে তো ঠিক আছে দাও, আমি বাজার গেলে এসি। বউ আমাকে 100 টাকা বাইর করে দিল, 100 টাকা বাইর করে দিল। আমি আলু আর ডিম নিয়ে এলাম বাবা, 70 টাকা থেকে খেলাম। দোকান বাজার না দেয় দোকানত গেলাম, 100 টাকা কি করবো। আমি ডিম নিয়ে এলাম, আলু নিয়ে এলাম, নিয়ে এসে বসে লাইন দেখাই আনি বাবা। আমরা না খাইতে আছে হয়ে গেলে উঠে গেল, ফোন ধর না ফোন ধর না ফোন ধর না, এই ফোন ধর না, না খাইতে হয়ে গিয়ে উঠে গেল। আর সেই থেকে বলতে পরে বড় এটা ফোন দিলাম রাত্রিরা, এ বাবা মিলনের তো ফোন পাচ্ছি না, কত আমার হামও তো পাচ্ছি না, কত আমার আমি সে দেখিচ্ছি, তুমি কান্নাকাটি করো না, মা আমি দেখিচ্ছি। তার আমাকে রাত্রিরে ফোন টোন দিল না, এভাবে এখন রাতে 3টার সময় আবার হক ফোন দিছে, তো কাজ দিচ্ছি হক ফোন দিছে, মা কি করিচ্ছ? কি করবো, তুই কি করিচ্ছ? কত আমি ঢাকা যাচ্ছি মা, খুঁজে আনবার যাচ্ছি, তুমি কান্নাকাটি করো না, আমি খুঁজে নিয়ে এসি। তুমি ভালো থাকো মা, তুমি অসুস্থ হয়ে না, তুমি ভালো থাকো, আমি আসছি ঢাকার থেকে। তাদের পর্যন্ত আশা করতে করতে আর নেই, নাই তো নেই গান। ঠিক আছে পুড়ে মেরে ফেলতেছে, পুড়ে মেরে ফেলতেছে। না আমরা কোনো সরকারি কোনো সহযোগিতা পাইনি, সরকারি দিলে কি আর কেনা দিলে তাও করবে না। MP 1 লাখ টাকা দিচ্ছে আমার। আপনার হচ্ছে হলো MP রবিক কাজী, কেনা দিল না দিল সেটা আমরা কোয়ার পাচ্ছি না। আর জামা থেকে 20,000 টাকা পেয়েছি।
আর কোনো সরকারি সহযোগিতা পাচ্ছি না। তারপরে আবার পাচ্ছি 50,000 টাকা, সেটা কুটি ও সেটি তো তোমার লোক দেখলাম ও যে বগুড়ার কাছে ওটা কি করে কয়, হ্যাঁ ওইটি সব সমাবেশ হচ্ছিল, সেটি 2জন লোক এসে লেগালো আমার গেল সেখানটির সাথে, সে 2 চেংড়ার সাথে গেলাম যে আনতো, তারা সেটি সমাবেশ করলো করে টরে 50,000 টাকা দিছিল ইয়ের মত করে। বলছে লিয়ে মিশে কথা কমকে বাবা, এই টাকা পাওয়া আমাদের। আর এখনো আমরা সরকারি কোনো অনুদান পাইনি, সরকার থেকে এখনো কোনো খোঁজখবর নেয়নি আমাদের। আমি মিলনের চাচা, উনি আমার ভাইস্তা। 1 বছর হলে তিনি এই আন্দোলনে নিখোঁজ হওয়ার পর আজ পর্যন্ত তার কোনো সুরা ব্যবস্থা হলো না। আমার চাচা ভাইস্তের আমরা আজও কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা সহানুভূতি কোনো কিছুই পাইছিলাম না। আমাদের দুঃখের বিষয়, সরকার আজও এদের কোনো ব্যবস্থা করলো না। আমাদের ইচ্ছা আমার বাঁচতে যদি সুষ্ঠু বিচার হতো, আমরা তদন্ত করে কোনো খোঁজ পাতাম, তাহলে আমরা অনেক খুশি হতাম। আর আমার ওই ভাইস্তে বউ আজ অসহায় মতো জীবনযাপন করতেছে ছোট চলিয়ে, তার চলার কি অবস্থা আল্লাহ বাকি ভালো জানে। সরকারের কাছে আকুল আবেদন করছি, তারা যেন এই বিষয়ে সঠিক তদন্ত করে সুব্যবস্থা নেয়, এটাই আমাদের প্রত্যাশা, সরকারের কাছে আশা।